এই যে বিশ্ব ফ্রড সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী, এটা অস্ট্রিয়ার ভিয়েনায় একটা সম্মেলন হচ্ছে, সেই সম্মেলনে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী গিয়েছেন। আমি যদি একটু এই সম্মেলনের ইয়েটা একটু আপনাকে বলতে পারি, আমার মনে হয় ইয়ে হবে আর কি আলোচনাটা। আমি বাসসের খবর থেকেই বলি, বাংলাদেশ সংবাদ সংস্থা। ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম ও ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন যৌথ আয়োজনে ২ দিনব্যাপী এই গ্লোবাল ফ্রড সামিট অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা হচ্ছে, সেখানে তিনি গিয়েছেন। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, নিশ্চয়ই আপনি দেখেছেন, রিপোর্টটা আপনার নজরে আসছে। আমি আসলে রিপোর্টটা দেখি নাই, কারণ রিপোর্টটা আমি শুনেছি আপনি বলছেন, কিন্তু আমার আচ্ছা আমার কাছে রিপোর্টটা নাই, আচ্ছা, তো তাহলে যে আমি আমি তাহলে আমি একটু একটু পড়ি, তাইলে আপনার জন্য। প্লিজ। এটা ১৬ ২ দিন সম্মেলন হবে। তিনি গিয়েছেন গত রোববার আর কি, রোববার রাতে গেছেন। অ্যান্ড সেটাতে বলা হয়েছে যে ৫ সদস্য বাংলাদেশ প্রতিনিধি তিনি নেতৃত্ব দিচ্ছেন। সামিটের উদ্বোধনী ও প্ল্যানারি সেশন সহ গ্লোবাল ফ্রড রেসপন্স মেকানিজম শীর্ষক উচ্চ পর্যায়ের রাউন্ড টেবিল বৈঠক ও ন্যাশনাল কমিটমেন্টস প্লেজেস অন কমব্যাটিং ফ্রড শীর্ষক উচ্চ পর্যায়ের বিশেষ সেশনে প্যানেলিস্ট হিসেবে অংশগ্রহণ করবেন। উল্লেখ্য, মন্ত্রী সামিটে অংশ নিতে আসছে, যেটা তো বললামই আগে। মন্ত্রীর সাইডলাইন ইভেন্টের অংশ হিসেবে ইউএন ইউএনওডিসির নির্বাহী পরিচালক জন অমুকের সঙ্গে আর যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী আরটি হর্ন লর্ড হ্যানসনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এর বেশি তো আর কিছু দেয় নাই। এই ফ্রড সম্মেলনটা কি সাইফুল ভাই? এটা এই যে ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইমস, ইউএনওডিসি ও ইন্টারপোলের যৌথ উদ্যোগে এই সম্মেলন হচ্ছে। আহ আহ, আমাদের সালাউদ্দিনের জন্য দুর্ভাগ্যজনক যে তাকে মন্ত্রী হিসাবে, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথম সম্মেলনটার নামই হলো ফ্রড সম্মেলন। যাই হোক, এটা ইন্টারন্যাশনালি এটা খুব বেশি ইয়ে না, ফ্রড সম্মেলন হতেই পারে, কিন্তু বাংলাদেশে ফ্রড সম্মেলনে যোগ দিচ্ছেন সালাউদ্দিন সাহেব, এটা তার এর পিছু তাড়া করবে অনেকেই, কিন্তু অনেকেই বলবে যে আরে ফ্রড সম্মেলনে যোগ দিছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, কয়দিন বাদে যদি সালাউদ্দিন সাহেব মানে বেকায়দা পড়েন, তারে বাই চান্স তার নাম ফ্রড মন্ত্রীও দিয়ে দিতে পারে। এটা খুব ডেঞ্জারাস ব্যাপার হয়ে দাঁড়ালো। কেন যে উনি এই সম্মেলনে যাওয়ার জন্য উদ্গ্রীব হইলেন, প্রথম প্রথম সম্মেলনে যায়, একটু দ্বিতীয় তৃতীয়তে যাইতেন তাও একটা কথা, কিন্তু এটা কেমন যেন অনেকে পিছু তাড়া করতে পারে আমার কাছে মনে হয়। আহ, আমার এটা শোনার পরে না হাসি পেয়েছে। যদিও এই ফ্রড সম্মেলনে যে সাবজেক্ট গুলো আছে, সাবজেক্ট গুলো খুব গুরুত্বপূর্ণ, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ফ্রড ধরার ব্যাপার, ফ্রড ধরার রেসপন্স মেকানিজম তৈরি করা, এইসব। ওখানে আবার তিনি তার বক্তৃতায় কিন্তু ওই সাদামাটা বক্তৃতাই দিয়েছেন, যে শুনলে মনে হবে যে আমাদের মন্ত্রীরা যে বক্তৃতা, মানে সালাউদ্দিন যে ধরেন আগের দিন বিকাল বেলা এই যে সূক্ষ্ম এবং তীক্ষ্ণ ভাষায় সংসদে মাওলানা শফিককে উনি যে কি বলে ডাক্তার শরীফ। বিদ্ধ করেছেন, বিদ্ধ করেছেন, হ্যাঁ, মানে এটা তাকে যে তীব্র জ্বালায় জ্বালিয়েছেন, এবং সেটার সাথে এই বক্তৃতা মেলে না। এই বক্তৃতাটা তথাকথিত একটা বক্তৃতা। এখানে উনি বলছেন ২১,০০০ কোটি টাকা বা আগের এত বছরে ২১,০০০ কোটি টাকা চুরি হয়েছে। তারপরে বলতেছে আহ, বাংলাদেশ থেকে 8 পয়েন্ট কত বিলিয়ন ডলার, হ্যাঁ, ইয়ে ইনভয়েসিং এর মাধ্যমে, কি বলে, কি যেন, মিস ইনভয়েসিং এর মাধ্যমে ওনারা এটা করছেন। আমরা এটা বুঝি টুঝি না। তো উনি একটা সাদা মাটা বিষয় নিয়ে ওখানে গেছেন। তিনি এটাকে হোয়াইট কালার ক্রাইসিস বলছেন, এবং উনি বলছেন ১৮৬০ সালের প্রচলিত দণ্ডবিধি এটার জন্য কার্যকর না। আমি জানি না কোন দণ্ডবিধির কথা মনে করছেন, এটা বাংলাদেশের দণ্ডবিধি না কোন দেশের দণ্ডবিধির কথা বলছেন তা বলতে পারবো না। বাংলাদেশের বোধহয় সংস্কারের বোধহয় আমাদের আর কি ১৮৬০ সালের দণ্ডবিধি দেওয়া ফ্রড, সামাল দিতেছে, তাহলে তো মহা মুশকিল। ১০০ বছর বা ১৫০ বছরের পুরানো একটা আইন দেওয়া করতে। সো আমি সালাদের জন্য আমার খুব কষ্ট হচ্ছে। আগের দিনই উনি যেখানে একটা, মানে কি বলে, একটা অসাধারণ একটা বক্তৃতা দিয়া জামাতের রাজনীতি অলমোস্ট খতম করে দিচ্ছেন, তিনি গেছেন একটা সম্মেলনে যেটার নাম হলো ফ্রড সম্মেলন, যেখানে উনি বক্তৃতা দিচ্ছেন, যেটা বক্তৃতার কোনো সারবত্তা আমি পাইনি। সো ইট ইজ পিওরলি একটা, মানে সাদামাটা একটা প্রোগ্রামে কেন যে ওর যেতে হলো, এই ধরনের সম্মেলনে না গেলে কি হয় সেটা আমি জানি না। তবে না গেলেও পারতেন। পৃথিবীর বহু দেশের মনে হয় এই সম্মেলনে কোনো মন্ত্রীরা গেছে বলে আমার মনে হয় না। উনিই গেছেন, বা হয়তো গেছে, বাট কোনো প্রয়োজন আছিল বলে আমার মনে হয়। কিন্তু যে একদিন আগে যে লোকটা একটা
কি বলে আয়রন ডোম, ইসরায়েলের আয়রন ডোম। হ্যাঁ, মানে উনি ক্ষেপণাস্ত্র, উনি একটা ব্রহ্মাস্ত্র হিসাবে উনি সংসদে ব্রহ্মাস্ত্র মেরে শফিকরে ঘায়েল করলেন। এই লোকটা কেন একটা ফ্রড সম্মেলন গিয়ে নিজের এই, এই পিঠের মধ্যে একটা সিল লাগাইলেন যে ওনার প্রথম বিদেশ ভ্রমণ হলো ফ্রড সম্মেলন? শুনতে কেমন লাগে? ইনি এটা শোনার পরে তো ওনার কেয়ারফুল হওয়া উচিত ছিল যে ভাই আমি যাই না ভাই, আমার প্রতিমন্ত্রী থাকলে প্রতিমন্ত্রী যাক, বা আমার উপদেষ্টা আছে ও যাক, যেতেই তো পারতো। উপদেষ্টারা পাঠাইলে উপদেষ্টা মহাঘুষেরা দৌড় মারতো, তাই না? স্বরাষ্ট্র সচিবও যেতে পারত, স্বরাষ্ট্র সচিবও যেতে পারত, আমার কিন্তু ওর জন্য করুণা হইতেছে, বুঝছেন? বেচারার নামের পাশে ফ্রড শব্দটা যে কেমনে আইসা পড়ে কিনা এই ভয়ে আমি অস্থির আছি। কিন্তু এই সম্মেলনে তিনি তো বিডার উড়ন্ত বিডাকেও পাঠাইতে পারতেন, যে এই প্রতিনিধিত্ব করে আসে, তাইলে তো ঝামেলাটা হইতো না। উড়ন্ত বিডা ফ্রডই, কারণ গত 18-19 মাসে সে তো ফ্রড কইরা আপনার কোনো বিনিয়োগ আনতে পারলো না, খালি চাপা মাইরা গেল, ওনারা পাঠাই যাও না, দিল। সেও তো ফ্রড করছে, সেও তো এই ব্যাপারে সেটাই তার তো ট্রেনিং বলছি। পাওয়াটা দরকার ছিল। সেও তো হ্যাঁ, বলা হয় যে হাজার হাজার কোটি টাকা মেরে নিচ্ছে, তো সেটাই তারে বলছি, পাঠাইলে সে আরো মারার ব্যাপারে পরিপক্ক হইতে পারত। সেটাই বলছি আর কি। উড়ন্ত বিড়ার প্রসঙ্গ যেহেতু আসলো, একটু তুলবো কিনা উড়ন্ত বিড়া? উড়ন্ত বিড়া কিন্তু এখন আছেন সরকারে। হ্যাঁ, বিডার যে রাম ছাগলটা আছে, এখনো আছেন, বিডার নির্বাহী পরিচালক, নির্বাহী চেয়ারম্যান হিসেবে আছেন, এবং তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে 180 দিনের একটা যৌথ পরিকল্পনা, বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতে, যে লোক দেশে যে লোক বিনিয়োগ 2 বছরে বান্ধব। কিছু ছিটতে পারে না, সে এখন 180 দিনে ছিড়বে না? ওরা ছেড়ার একদম জন্য রাইট। কিছু জিনিস ধার দেওয়া উচিত। ও তো আর কোনো কিছু ছিটতে না পারলে ওনার কিছু ধার দেন, আমার মনে হয় আর কি, বুঝছেন? এই তারেক রহমানও মজা নিতেছে আর কি, বুঝছেন? এটা দেখে এবং মুসকি মুসকি হাসে আমার ধারণা, যে বেটা এই 2 বছরে কোনো ছিটতে পারলা না, তুমি এসে আমার 180 দিনের পরিকল্পনা দিতে। 180 দিনে তুমি কি ছিড়বে এটা আমার জানা আছে। আমার ধারণা ও নিজে একা একা বকছে, তারেক রহমান ঘুমাইছে, হয় না? আপনি যেমন আমার কথা বলতে দিয়ে ঘুমায় যান, এরকম আর কি। আমি ঘুমাই না, মাঝে মাঝে হয়তো ডিস্টার্ব হয়, আমি ঘুমাই না, মনোযোগ দিয়ে শুনি। মনোযোগ দিয়ে না শুনলে তো আমি মাঝখানে কথা বলতে পারি না। এই যে আপনি আমার বিটার সাথে পলাই দিলেন, ওই বিটা তো, বিটা না বেটা না, তো পাঠ আমি তো করে। বিটার সাথে আমারে তুলনা করছি, আপনারা তো তারেক রহমান বানাইছি, যে তারেক রহমান মানে ঘুমাইছে, বিডা বক বক না, করছে। তারেক রহমান ঘুমাবেন না, কারণ তারেক রহমান এখন উনি আই হিবে প্রাণ বা ওই হিবে প্রাণ বাঁচান। সকাল থেকে অফিস করেন, বন্ধের দিনে অফিস করেন, ছুটির দিনে তিনি অফিস করেন সকাল থেকে, ঠিক আছে, এবং তারেক প্রতিটা রহমান দিন। ওনারে দিয়ে যেটা করতে পারেন যে আপনি যান, এখন থেকে আপনি আমাদের এই সমুদ্র সৈকতে ওখানে ডাইভিং শেখেন, এবার পানির তলার দিকে আপনি ডাইভ করতে থাকেন। আপনি উপরের থেকে অনেক ডাইভ করছেন, এবার তলার দিকে আপনার এখন তলানির দিকে যাওয়ার সময়, আপনার উপরের দিকে যাওয়ার সময় নাই। আপনি যান, আপ- এই, সমুদ্রে যান, সমুদ্রে যায় এখন আপনি ডাইভিং শেখেন, এবং একজন ডাইভিং ইনস্ট্রাক্টর তারা দিয়ে দিত, দিয়ে এই 180 দিন ওরা যে ডাইভিং করাই, আমি হলে তাই করাই, যে এই তুমি বিরাট। 2 বছরে 2 বছরে তুমি খালি উঠছো, এখন 2 বছরে যেহেতু উঠছো, এই আমি আমার 180 দিনে তুমি প্রোগ্রাম নিয়ে আসছো, আমার তোমার কোনো প্রোগ্রামের দরকার নেই। 180 দিন তুমি খালি ইয়াতে সমুদ্রে ডাইভ করতে থাকো, আমি ডাইভ শিখা আমার কাছে আসো যে তুমি কেমন ডাইভ শিখছো। আমরা সমুদ্র ডুবুরি হিসাবে আমাদের অনেক ডুবুরি দরকার, আমাদের এখন ইয়ার দরকার, ওই যে উদ্ধার ডুবুরি দরকার। তো আমরা তার উদ্ধার ডুবুরি হিসাবে চাকরি দিতে পারি, তার কারণে তারা কিন্তু এই 180 দিন বিনা বেতনে এই কাজটা দিতে পারে। একেবারে ও স্কুবা ডাইভিং। আচ্ছা, কেমিস্ট্রি কে লিখছেন উড়ন্ত বিটা এখনো বীর বেশে চলছে, তারেক তাকে অনেক প্রশংসা করেন। হ্যাঁ, তাইলে আপনি তো আর স্কুটি স্কুবা ডাইভিং এ পাঠাইতে পারেন পাম না। তো অনেক সময় দেয়, পাম অনেক সময় দেয় ফাটার জন্য। এখন তারা কি জন্য প্রশংসা করছে এটা তো বলতে পারবো না। আমি তো এর আগে আপনার অনুষ্ঠানে বলছিলাম কিনা যে এই যে পাম দেয়, কি বলে যে আপনি টম এন্ড জেরির মধ্যে আহ, টম জেরি, টম জেরির পাম দিয়া কিন্তু ফুটায় ফেলে, আবার জেরি টম রে পাম দিয়া ফুটায় ফেলে। কারণ তারে পাম দিছে, যে কি পাম দিছে এটা তার আমরা বলতে পারতেছি না। হুম, এটা এমন পাম দিছে হয়তো এখান থেকে উপরের দিকে উঠবে উড়ন্ত, তারপর হুম। ডাইভ করে যায় বঙ্গোপসাগরে যায় পড়বে, এরকম কোনো পাম দিয়ে থাকতে পারে। ময়না আহমেদ দেখছেন বাংলাদেশে ইউনুস ফ্রড, মজার ফ্রড আছে, স্বরাষ্ট্রমন্ত্রী অস্ট্রিয়া ফ্রড সম্মেলনে যাওয়ার দরকার কি? মানে বাংলাদেশে যেহেতু ইউনুস ফ্রড আছে, মজার ফ্রড আছে, তাইলে ওনার কেন ওই ফ্রড সম্মেলনে যাওয়ার দরকার? একজন প্রশ্ন করছেন ময়না আহমেদ। হ্যাঁ, এখন আমি কি বলবো, এটা তো আমি বলতে পারবো না। আর এই ধরেন আরেকটা বিষয়, আপনি দেন ফ্রডদের দৌরাত্ম আর কি সব জায়গায়। আপনি দেখেন ওই যে আপনার একটা মেয়ে ইলেকশন করছিল না, যে আমার ক্রাউড ফান্ডিং নেওয়া,
বলছে, পরে বলছে আমি সব ফেরত দিব, কিন্তু ফেরত কাউকে দেয় না এটা। তার নাম তাসনিম জারা। সে আবার বলছে আমি মরি নাই, জীবিত আছি। কেন? হ্যাঁ, তারা কে মারলো? সামাজিক যোগাযোগ মাধ্যম ইয়েতে সম্ভবত এক্স হ্যান্ডেলে সম্ভবত সামাজিক লিঙ্কডইনে তার ইয়ে মেমোরাইজড বা মৃত হিসেবে চিহ্নিত করা হয়েছে কেন? লিঙ্কডইনে। এরপরে সে যায় না, তারপরে সে বলছে আমি মরি নাই। সে ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছে আমি মরি নাই, আমি বেঁচে আছি। লিঙ্কডইন কেমনে জানলো সে মারা গেছে? এটা তো আমি বুঝতেছি না। লিঙ্কডইন বুঝতে পারছে এরা যে রাজনৈতিক ভাবে মরে গেছে, এটা লিঙ্কডইন বুঝতে পারছে আর কি। খুব সময় তো ওখানে লেখা আছে লিঙ্কডইন তার ইয়ার মধ্যে লেখছে পলিটিশিয়ান, তো লিঙ্কডইন দেখছে যে এটা পলিটিশিয়ান হিসেবে তো মরে গেছে, হুম। তো এই জন্য লিঙ্কডইন ওটা মেরে ফেলেছে। হ্যাঁ, কারণ রাজনীতিবিদের সবাই তো মরে গেছে, ও তো মৃত এখন। এখন নাচলে তো কোনো লাভ নেই। এখন কোথাও গেলে আত্মীয় স্বজন নিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই, বা ভাড়াটিয়া সৈন্য যেগুলা মানুষের কাছে টাকা পয়সা উঠাইছে ওগুলা দিয়ে মানুষ জড়ো করা ছাড়া তো তারা এখন আর কোনো ইয়ে নেই। তো এই জন্য লিঙ্কডইন মনে করছে যে এটা। সো যাক, লিঙ্কডইন যে এত দ্রুত বুঝতে পারছে যে এই গ্রুপ অফ পিপল কি না যে মৃত হয়ে গেছে, এইটা মানে আমাদের জাতির জন্য একটা উপকার হয়েছে বলে আমার মনে হয়। উনি দাবি করছেন যে কেউ হয়তো বিদ্বেষমূলক রিপোর্ট ভুল বা আমার সম্পর্কে ভুল বা বিদ্বেষমূলক রিপোর্ট লিঙ্কডইনে করছে, তারপরে তারা আমাকে মৃত মনে করছে। আমি তাদের সাথে যোগাযোগ করছি, আশা করছি শিগগির এটা সমাধান হবে, সমস্যার সমাধান হবে। কিন্তু তারা যে ফ্রডগিরি করে মারা গেছে এটা লিঙ্কডইন বুঝতে পারছে। আপনি যেটা বলছেন এটা মোটামুটি হ্যাঁ, নিশ্চিত যে না মারা ফ্রডগিরি। গেছে, এটা পলিটিশিয়ান হিসেবে তো গন, এগুলো ফ্রড করছে, মানুষের টাকা মারছে, মানুষের টাকা ফেরত দেয় নাই। সে যে কথা দিছিল মানুষের টাকা ফেরত দিবে, সে কি দিছে? দেয়নি তো। সে তো কথা দিয়ে কথা রাখে নাই। তো এক সেও দেয় নাই, রাজনীতিবিদ হিসেবে যে লিঙ্কডইন মনে করছে যে এগুলা মৃত। সেও দেয় নাই। আরেকটা আছে ডাক্তার তাসনিম, তাসনিম কি জানি, আহ, তাসনুবা, তাসনুবা, সেও তো দেয় নাই। সে বলছিল দিব, কয়েকজনকে দিছে, এরপরে আর টাকা ফেরত দেয় না। সে আবার ইলেকশনও করে নাই, বুঝছেন? কিন্তু পুরো লাভ। এ তো 45 লাখ টাকা তুলছিল, সার্জিস 50 লাখ দিছে, টাকা। সার্জিস ফেরত দিছে মানুষের টাকা? না, হেরে গেছে তো। ও কেউ না, দেয় অবশ্য নাই। সে তো খরচ করছে তা তা এই সে অনেক টাকা খরচ করছে, কোটি কোটি টাকা, শত কোটি টাকা খরচ করছে। আমি যতদূর খবর পাইছি। জমিদারের নাতিকে আপনি এত সহজে আটকে রাখবেন? সে এক জমিদারি দেখাবে না? তবে জমিদারের নাতি মনে করছিল জিতে জিতে এই টাকাগুলো কামাই হবে, এখন ভবিষ্যৎ কেমনে চুরি করবে আমি তো জানি না। কেমনে চুরি করবে কে জানে, আল্লাহ জানেন। আপনার ধরেন এই ভবিষ্যৎ চুরি করবে কিনা। ওইখানে কোথায় দেখলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের কেন্দ্রীয় অফিস থেকে রাতের আধারে সব জিনিসপত্র নিয়ে পালাইছে। ঢাকার কেন্দ্রীয় অফিসে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অফিস যেটা, সেখান থেকে সব জিনিসপত্র নিয়ে তারা রাতের আধারে পালাইছে। এই মালপত্র নিয়ে এখানে আর রাখে নাই। তার মানে সামথিং হ্যাপেন, কোনো একটা কিছু ঘটতে যাচ্ছে আর কি, সব মিলে। এবং ইয়ে আইম্যাক্স বলতেছে, আইম্যাক্স সাইফ বলছেন রিমেম্বারিং লিখবে, মেমোরাইজ কেন? রিমেম্বারিং লেখার তো ও মেমোরাইজ লিখতেছে, লিঙ্কডইনে নাকি রিমেম্বারিং লেখা। আমি তো জানি না, আমি তো মরি নাই, তো আমি টের পাবো মরতে হবে এটা বোঝার জন্য। হ্যাঁ, ও লিখছে, ও তো ওইটাই লিখছে। আমি আর কি বলবো, আমি তার ফেসবুক স্ট্যাটাস সে যেটা দিচ্ছে ওইটাই একটা গণমাধ্যমে উঠেছে, যে গণমাধ্যমের খুব কষ্ট হয়েছে, তাসনিম যারা মারা গেছে কালের কণ্ঠের কষ্ট হয়েছে শুই না, তারা সঙ্গে সঙ্গে এটা উঠাই দিচ্ছে আর কি, যে তাসনিম যারা বিজেপিতে আছে, তাসনিম যারা জানাইছে আর কি। হ্যাঁ, তারপরে আপনি দেখেন সব কিছু বাদ, এই ফেসিস্টের সব কিছু চলছে এখনো দেশে। আপনি খেয়াল করছেন কিনা বুঝছেন? হ্যাঁ, ফ্যাসিস্টের ফ্যাসিস্টের যে চালের বস্তা, এগুলোই কিন্তু এখনো চলছে। বলেন নোয়াখালী, বলেন দিনাজপুর, বলেন সারা দেশে। এই যে নাটোরে, হ্যাঁ, নাটোরে যে ওই ওই বিজেপি বস্তাতে আমি ফেলাই দিতে পারবে না ভাই, ওই ওই বস্তার মধ্যে দিয়ে ছবি প্রিন্ট করছে, ওই বস্তা তো ব্যবহার না করে, সরকারি জিনিস তো, ওই ব্যবস্থা ব্যবহার না করে ফেলাই দিতে পারবে না তো। আর শেখ হাসিনা আগামী 5 বছর পর ক্ষমতা আসবেন এই লক্ষ্যে এই বস্তা আবার ইয়েও করা যায়, প্রিজার্ভও তো করা যায়। তো এই ব্যবস্থা তো ব্যবহার করতে হবে। এখন কি করবে তারা? ব্যবহার কিন্তু তারা গাধা, তারা উল্টায় ব্যবহার করলেই পারতো। মানে এরা যে যারা মানে এইসবের ব্যবসা করে, এরা যে গর্দব, গর্দবটা হলো আপনি দেখেন এই বস্তাটাকে জাস্ট উল্টাই দিলেই হয়, উল্টা ব্যবহার করলেই হয়। হ্যাঁ, সেটাই তো আমি এইটাই বলতে চাচ্ছিলাম আপনারে। ওইটা বললে ওইটা উল্টাইতে পারে, অথবা আরেকটা বস্তা দিয়ে এই বস্তাগুলা প্রিজার্ভ করে রাখতে পারে। প্রিজার্ভ করে রাখলে ভবিষ্যতে আবার কাজে লাগবে। আর এখন উল্টাই দিলে হইতো। কিন্তু এখনো এটা তো প্রকাশ্যে গণমাধ্যমে এগুলো আসছে। শেখ হাসিনা আর বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ। এই কথা মনে পড়লো আবার
এই যে এই যে খাল খনন কইরা নাকি জিয়াউর রহমান বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করছিলেন, এইটা জীবনের প্রথম আমি গতদিন শুনছি। হ্যাঁ, খাদ্যে নাকি স্বয়ংসম্পূর্ণ করছিলেন জিয়াউর রহমান খাল খনন কইরা। এই যে ক্ষুধা নিরুদ্দেশ হবে, আসলেই ক্ষুধা নিরুদ্দেশ হয়ে গেছিল বাংলাদেশ থেকে। আপনার মনে আছে উত্তরবঙ্গ মানে রংপুর অঞ্চল মানে আমাকে মঙ্গা। মঙ্গা মঙ্গা, এবং আশ্বিন কার্তিক মাস তো ওই সময়টা ভয়াবহ মঙ্গা থাকে। কিন্তু কার্তিকের মঙ্গা রিপোর্টই হইতো সবসময় যে কার্তিকের মঙ্গা আসছে। মোনাজিব ভাইয়ের কত লেখা পড়লাম এই মঙ্গা নিয়ে, বই পড়লাম মোনাজিব ভাইয়ের। এই যে মনে করেন আপনার এই মঙ্গা দূর হয়ে গেছে 2 বছরের মধ্যে। 8 সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে 2 বছরের মধ্যে মানুষকে কর্মমুখী করে তুলছিলেন। সেখানে এখন কি হবে ভবিষ্যতে যাই না, দেখা যাক। তাহলে এই বস্তা চেঞ্জ করলেই পারতো, উল্টাই দিলেই পারতো। না, বস্তা চেঞ্জ না করুক, উল্টা সেলাই করে নিলেই হইতো। মানে চেঞ্জ তো করা ভাই, এটা তো টাকা পয়সা খরচ করছে, এটা ব্যবহার না করে পারবে না। কিন্তু এটা আচ্ছা, অনেক আর্মি 7 ঘন্টা আগে লিখছে একটা ইয়ে দিছে ঘরে ফেরা। আর্মি কি ফেরত যাচ্ছে? আমার কাছে তো কোনো আমি কেউ কি দেখিনি। কোনো প্রেস রিলিজ পাইছেন? আমি তারা এক তারা মিনিট আমাকে সময় দেন। আর্মি একটা ভিডিও আপলোড করেছে ঘরে ফেরা। হুম, বছিলা আর্মি ক্যাম্প থেকে মোহাম্মদপুর সারা ফেরত যাচ্ছে। আমি একটু দেখে নিই তাহলে এসপেক্টটা আমার কাছে। এই যে দেখেন, আম, আমি দেখাই দিই আপনার এখানে। জি প্লিজ প্লিজ। আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ, ঘরে ফেরা একটা ভিডিও করছে তারা। দেখতে হবে, ঘরে ফেরা। তারা কি ফেরত যাচ্ছে? তাই তো মনে হচ্ছে ঘরে ফেরা নাকি, বুঝতেছি ওই না এটা কি করতেছে। ও ও বাই বাই দিয়ে যাচ্ছে, রাইট। তুমি ওদেরকে মার্কেটে নিয়ে যেয়ে ঈদের জন্য জামা কাপড় কিনে দিও। আর হ্যাঁ, তুমি আমাকে ওদের মাথায় হাত রেখে কিনে দিও। এটা অন্য বিষয় আমার ধারণা। পারে যে আহ, আমি ওদের পাশে নাই। এটা গত বছরের চিত্র এবং এখনকার চিত্র দুটোই বোধহয় ইয়ে করতেছে আর কি। ঢাকা সেনানিবাস, এটা একটা অ্যাড মনে হয়। অ্যাড অ্যাড একটা বিজ্ঞাপন, ঘরে ফেরার বিজ্ঞাপন। কিন্তু এটা তো আসসালামু দিবস। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কখন আসবা তুমি? এই তো এখনই আসলাম। এখন ব্যাগ গুছাবো, তারপরেই রওনা হবো। যাক, তোমার ডিউটি শেষ হইল। আল্লাহ করুক দেশটা ভালো থাকো। শোনো, সাবধানে এসো। আচ্ছা, দোয়া করো। না, ঘরেই ফিরতেছে, বুঝা গেল। সবার কাছে বিদায় নিচ্ছে যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘরেই ফিরতেছে। জালিমের মতো হাজার সৈনিক জুলাই আন্দোলন পরবর্তী সময়ে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে দেশের মানুষের পাশে থেকে দেশকে একটি গণতান্ত্রিক ধারায় ফিরতে সাহায্য করেছে। আমি গ্রামেও যাচ্ছি। জামিন আজ ক্ষমতার ধারা আবার কেউ কেউ নীরব দায়িত্বে এখনো আছে দেশের তরে। ঠিকই আছে, ঘরে ফিরছি। হ্যাঁ একদম, আমি বেড়াকে ফেরত যাচ্ছি, ঠিক আছে। বিজ্ঞাপন হয়েছে কিন্তু ওই যে তারা ঘরে ফিরছে এটা নিশ্চিত। ভালোবাসায় আমাদের পথ চলার প্রেরণা। ঈদে বাড়ি ফেরার সবচেয়ে আনন্দ তাই ভাগ করে দিতে চাই সবার সাথে। ওকে। না, আমার কাছে যেটা মনে হচ্ছে, আমি যদিও মানে কনভিন্স না, আমার কাছে মনে হচ্ছে এটা ঈদ আর্মি উপলক্ষে আংশিকভাবে হয়তো আর্মি, কারণ ওখানে একটা কথা আছে যে কেউ কেউ বাড়ি ফিরে যাচ্ছে কিন্তু কেউ কেউ নীরবে এখনো দায়িত্ব পালন করে যাচ্ছে। সো
পুরো আর্মি ফেরত যাচ্ছে আমার মনে হয় না। হয়তো কিছু আর্মি উঠাচ্ছে, কিছু আর্মি থেকে যাচ্ছে, বা ঈদ উপলক্ষে কেউ ছুটি পাচ্ছে। এটা এক ধরনের একটা আবহ তৈরি করা, যে ইয়ে করা। তবে এই বিজ্ঞাপনের মধ্যে একটা বড় জিনিস যেটা হলো, যেহেতু আর্মি এটা প্রচার করছে, এই প্রথমবারের মতো আর্মির দিক থেকে জুলাই আন্দোলনের ব্যাপারটাকে কিন্তু জুলাই আন্দোলন বলেছে। তারা আন্দোলন। জুলাই বিপ্লব বলে নাই, তারা কি বলে ওদের ওই জঙ্গিদের ইয়ে বলে নাই, তারা জুলাই আন্দোলন বলছে। তো আর্মি এখানে আগে কিন্তু জুলাই বিপ্লব, জুলাই গণ আন্দোলন এগুলা বলছে, তারা সেখান থেকে রিট্রিট করছে, আর্মি তার পেছনে যাবে। এটা আমার মনে হয় একটা জিনিস, এটা হলো আর্মি কিছু উড্র হচ্ছে, আমার মনে হয় এই একটা আবহাওয়া দেওয়ার চেষ্টা করতেছে, আর্মি উড্র শুরু হয়েছে বা শুরু হবে। এটা উড্রয়ালের, এটা উড্রয়ালের কোনো ঘোষণাও না, উড্রয়ালের কোনো ইয়েও না, আমার কাছে মনে হয় না। জাস্ট একটা আবহাওয়া তৈরি করার জন্য এই ধরনের অ্যাড গুলো, বা ঈদ উপলক্ষে একটা ইন্সপায়ারিং অ্যাডও তৈরি করলো যে আর্মি একটা বিশাল দায়িত্ব পালন করছে এবং তারা গ্রামে ফিরে যাচ্ছে। যেন এটাও একটা ব্যাপার যে আর্মিরা যে এখন এই নিরস্ত্র হয়ে তো তারা সিভিল ড্রেসে তারা গ্রামে যাবে। সো তারা তারা যে একজন বীর, তারা একদিন পর্যন্ত বীরের দায়িত্ব পালন করছে, সো তাদেরকে বীর হিসেবে যেন বিবেচনা করা হয়, এই ধরনের একটা আবহাওয়া তৈরি করার চেষ্টা করা হয়েছে, যাতে সমাজের একটা অংশের মধ্যে যে আর্মি সম্পর্কে যে একটা নেতিবাচক মনোভাব আছে, সেই নেতিবাচক মনোভাবটা যেন না থাকে। আমার মনে হয় ওই পার্সপেক্টিভে এই একেবারে কাজটা করা হয়েছে। একেবারে এই ধাপে ধাপে উঠবে। এবং অনেকেই কমেন্ট করছেন, একজন লিখছেন যে আইম্যাক্স সাইট লিখছেন ধাপে ধাপে উঠবে এবং শুরু হয়েছে। আর আরেকজন লিখছেন সাইফুল ভাই, আমি সাইফুল ভাই, আমি কয়েকটি ইউটিউব চ্যানেল শুনলাম আর্মি ব্যারাকে ফেরত যাচ্ছে। আর না, আমি যেটা বলেছি শুনেন, এটা কোনটা কি আমি জানি না, আমার কাছে এটা একটা ঈদের ঈদের একটা বিজ্ঞাপন। রাইট, এক মিনিট, আমি ঈদের বিজ্ঞাপন যেটার মধ্যে 3-4টা মেসেজ আছে, যেটার মধ্যে একটা মেসেজ হলো যে আর্মি ধাপে ধাপে উড্র হচ্ছে, আরেকটা মেসেজ হলো আর্মি এখনো মাঠে আছে, আমরা নীরবে আমরা মাঠে আছি। 2 নম্বর মেসেজটা হলো তারা জুলাই আন্দোলন নিয়ে তাদের অবস্থানটা কি, তারা জুলাই আন্দোলন বলছে, তারা রিট্রিট করছে, আগে যে বিপ্লব বলে যে উচ্ছ্বাস করছে, তারা যে অনেক তারাও যে মানে ক্যান্টনমেন্টে তো বহু স্থাপনা ধ্বংস করছে, তো সেটাকে তারা এখন ভিন্নভাবে মূল্যায়ন করতেছে, এটারও একটা মেসেজ আছে। 4 নম্বর মেসেজটা হলো যেটা, যে আর্মিরা ছুটিতে যাচ্ছে, যে আর্মিকে অনেকে ঘৃণা করে, অনেকে অপছন্দ করে, কারণ আর্মির কাছ থেকে অনেক ভালো ভূমিকা আশা করেছিল। 32 নম্বর বাংলা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় স্থাপনা ধ্বংস থেকে শুরু করে আওয়ামী লীগ পিটানো থেকে শুরু করে সবকিছু দিয়ে, এবং গোপালগঞ্জে বলতে পারেন আওয়ামী লীগ নিধন করছে। সো একটা নেগেটিভ ইয়াও কিন্তু একটা জনগোষ্ঠীর কাছে কিন্তু নেগেটিভ আছে। সো তাদের কাছে একটা মেসেজ দেওয়া যে আর্মি কিন্তু তার দায়িত্ব পালন করেছে, এটা তারা বুঝাতে চাচ্ছে। এবং আর্মি তার কি বলে দায়িত্বটা পালনের সময় তারা কিন্তু এখন আর জুলাই গণ অভ্যুত্থান মনে করে না, তারা জুলাই আন্দোলন মনে করে, যে ক্লিন একটা মেসেজ দেওয়ার চেষ্টা করতেছে, দেখো আমরা কিন্তু নিরপেক্ষ থাকার চেষ্টা করছি, অমুক তমুক, এটা আর কি। যে আর্মির একটা ইমেজ প্রতিষ্ঠা করার, যে গ্রামে গঞ্জেও যে আর্মিরা যাচ্ছে তারাও কিন্তু মানুষ। সো তারা যখন যাবে, তারা আপনি ঘৃণা যদি কারো থাকে, সে যেন সেরকম কোনো ঘৃণার বহিঃপ্রকাশ না ঘটায়, সেটাও কিন্তু একটা মেসেজ। সো আমার কাছে মনে হয়েছে একটা বড় ইয়া, ছোট পরিসরে একটা অ্যাডের মাধ্যমে বা একটা ইয়ের মাধ্যমে একটা প্রচার চালানো হলো, যে আর্মির ইমেজটা হলো এই, তারা অনেকে যেটা ইমেজ মনে করেন সেটা ইমেজ না, আর্মির লোকরা ভালো, এটা আর কি। ওকে, অনেক লম্বা আলোচনা করলাম আমরা, অনেক কথা শুনলাম, অনেকেই কমেন্ট করছেন, আমরা সব কমেন্ট পড়লাম, কিছু পড়লাম না, কিছু পড়তে পারলাম। তারপরে একটু আগে দেখলাম জুলাই জঙ্গিদের ফার্নিচার, হ্যাঁ এইটাই তো আমরা আলোচনা করলাম কেমিস্ট্রিকে, ফার্নিচার নিয়ে বেঞ্চ চালক নিয়ে চলে গেছে, তাই বেঞ্চ চালক নিয়ে গেছে, আমি জানি ফার্নিচার দ্বারা অফিস থেকে বের করে নিয়ে যাচ্ছে রাতের বেলা। তাহলে বেঞ্চ চালক নিয়ে কোথায় এটা? এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অফিস ছিল, এটা বাংলা মোটরের আশপাশে কোথায় আছে আর কি, অফিস থেকে সব নিয়ে তারা চলে গেছে রাতের বেলা। পালাই গেছে। অনেকটা তো পালাই, রাতের বেলা নিয়ে যাওয়া তো পালাই যে হয়তো, আর কি হবে, এইরকম হবে আর কি। এই ছিল আজকের বাঁকাচুকে এবং দুনিয়া জুড়ে দুটি অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি আমরা। যাওয়ার আগে যথারীতি এই অনুরোধ, এই পর্যন্ত এই অনুরোধ হয়তো করবো যে আপনি আপনার প্রতিবেশীকে সাহায্য করুন। নিশ্চয়ই আপনার প্রতিবেশী আপনাকে সবসময় স্মরণ রাখবে কৃতজ্ঞতার সাথে। তার বিপদে আপনি হাত বাড়ালে, যে কোনো মানুষের বিপদে হাত বাড়ালে আসলে মানুষ মনে রাখে। এবং এই যে গত 18-19 মাসে মানুষ ক্ষতিগ্রস্ত হলো, যারা আপনার চেনা মুখ, অচেনা মুখ অনেকে আছে আপনার প্রতিবেশী,
তাদের পাশে দাঁড়ালে তাদের পরিবার সন্তান তারা হয়তো কিছুটা স্বস্তি পাবে। শুভরাত্রি সাইফুল ভাই। সবাইকে শুভেচ্ছা, যে যেখানে আছেন, বাংলাদেশ ও ভারতে যারা আছেন তাদেরকে রাতের শুভেচ্ছা। বিপুল যে অনুরোধটা করেছে, বাংলাদেশে যারা আছেন তাদের কাছে আমি একই অনুরোধ করব যে জঙ্গি তৈরির কারখানায় টাকাটা না দিয়ে আপনার আশেপাশে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে যারা কষ্টে আছে, যাদেরকে হেল্প করলে কাজে লাগবে, তাদেরকে আপনি জাকাত এবং ফিতরা টাকাটা দিয়ে, যাদের কাজে লাগবে, যাদের কাজে লাগবে না, যারা যেখান থেকে জঙ্গি তৈরি হবে সেখানে আপনার দিয়ে না, প্লিজ, অনুরোধ আমার। আর যথারীতি ইউনুস অ্যান্ড গংকে যেখানে পাবেন হ্যাকলিং করবেন, তাদেরকে নাজেহাল করবেন, তাদেরকে জিজ্ঞাসা করবেন, প্রশ্ন বিদ্ধ করবেন, পারলে একটু থুতু মারবেন, পারলে একটা পচা ডিম মাইরা দিবেন, কিন্তু ভালো ডিম মারবেন না। ভালো ডিম খরচ করা ঠিক হবে না, কারণ এটা প্রোটিন এবং এটা খাবার, তো ওটা নষ্ট করবে। আর হলো যথারীতি গ্রামীণের সকল প্রোডাক্ট একটু বয়কট করার জন্য আওয়াজ তোলেন। এটা একদিনে হবে না, 1 বছরে হবে না, কয়েক বছর লাগবে, কিন্তু আওয়াজটা তোলেন এবং ইউনুসকে জানা দেন যে আমরা তাকে খুব অপছন্দ করি, ঘৃণা করি। শুভরাত্রি।